সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরনো বছর। বাংলা নববর্ষ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। সাংগ্রাই উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ। ফাগুয়ায় মাতলেন চা শ্রমিকরা। ঢাকা যেন তারের জঞ্জাল। বৈদ্যুতিক খুঁটি থেকে অলিগলি ঝুলছে সবখানে। রাজধানী হারাচ্ছে সৌন্দর্য, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা। প্রশাসনকে ৪৫ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকা পৌর কর দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাড়তি অর্থ খরচ হবে শিক্ষা, স্বাস্থ্য ও নগরবাসীর বিনোদন খাতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরনো বছর। এদিকে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিস্তারিত জানাতে শিল্পকলা একাডেমিতে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আছেন উম্মে হানি। সরাসরি শুরুতেই যাচ্ছি পনেলের কাছে। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল নববর্ষ উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমিতে নবপ্রাণ আন্দোলন শিরোনামে 2 দিন ব্যাপী উৎসবের আরম্ভ হয়েছে। আজকে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং সেই অনুষ্ঠানের শুরুতে গতকালকে ঢাকাতে ফিলিস্তিনিতে হত্যাকাণ্ডের উপর যে মার্চ ফর গাজা হয়েছে তার প্রতি সংহতি জানিয়ে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরপরেই বাংলার লালন সঙ্গীতের মাধ্যমে শুরু করা হয়। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ার বিভিন্ন সাধুগণ এখানে এসেছেন এবং কুষ্টিয়ার নবপ্রাণ ইনস্টিটিউটের বেশ কয়েকজন শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যারা একটু আগে গান পরিবেশন করেছেন এবং এখনও কুষ্টিয়ার লালন আখড়ার সাধুরা গান পরিবেশন করছেন। একটু আগে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছিল। সেই অনুষ্ঠানে বলা হয়েছিল যে আনুষ্ঠানিক বাংলার আবহমান যে অগ্রযাত্রা, সেইখানের এই চৈত্র সংক্রান্তির যে উৎসবগুলো সেটি সাধারণত গ্রামে পালন করা হয়ে থাকে, কিন্তু গত বছর থেকে এই বছর পর্যন্ত এই অনুষ্ঠান শুরুতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাহাড় থেকে সমতলে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ অনুষ্ঠান উদযাপন করা হবে, সেটি আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং বাংলা আবহমান গ্রামের যেই ঐতিহ্যগুলো আছে সেগুলোর প্রতিস্থাপন এখানে বিভিন্ন স্টলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন ধরনের স্টলের মাধ্যমে বেতের এবং বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী উপস্থাপন করা হয়েছে। সেই সঙ্গে বাংলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি, তারপর গামছা এবং লুঙ্গি উপস্থাপন করা যেমন হয়েছে, তেমনি একই সঙ্গে যে ধরনের সবজি, বিভিন্ন ধরনের সবজির চারা, বীজ, ধানের বীজের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এরপরে আজকে আনুষ্ঠানিক বক্তব্য এখন শুরু হয়নি। এখানে কিছুক্ষণ পরেই সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী উপস্থিত হবেন। তিনি অনুষ্ঠানে আশীর্বাদ উদ্বোধন করবেন এবং এছাড়া উপস্থিত আছেন এখানে চিন্তক ও কবি ফরাদ মাঝার। তিনি বাংলা সনের প্রবর্তন এবং বাংলা সনের ইতিহাস নিয়ে আলোচনা করবেন। এছাড়া প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, তিনি একটু পরে এখানে আনুষ্ঠানিকভাবে বক্তৃতা রাখবেন। এইভাবে আজকে সারাদিন ব্যাপী এখানে চৈত্র সংক্রান্তির যে উৎসব সেটি চলবে এবং আগামীকালকে নববর্ষের উৎসব এখানে আনুষ্ঠানিকভাবে পালন করা হবে, যার মধ্য দিয়ে বলা হচ্ছে যে বাঙালিরা অনেক ধরনের উৎসব পালন করে, কিন্তু তার মধ্য দিয়ে এই যে প্রধান দুটি উৎসব চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ, এটি একান্তই বাঙালি উৎসব, যার মধ্য দিয়ে খুব আলাদাভাবে বাংলাদেশের বাঙালি সংস্কৃতিকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। এই ছিল আমার কাছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে সবশেষ। এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা, সেখানে আছে রিপোর্টার উম্মে হানি। আজ চৈত্র সংক্রান্তি এবং কাল পহেলা বৈশাখ এবং সেই পহেলা বৈশাখকে সামনে রেখে আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি এবং মঙ্গল শোভাযাত্রায় যে বড় বড় মোটিভগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একেবারেই শেষ মুহূর্তের রং তুলির আঁচড় কিন্তু দেওয়া হচ্ছে। এবং একটু বলে রাখি, এবারে শোভাযাত্রায় বিশাল আকৃতির যে মোটিভ 6টি থাকার কথা ছিল, গতদিনে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুড়ে যায় কিন্তু সেই দাঁতালো ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির
পায়রা। আজ কিন্তু আমরা দেখছি সেই শান্তির পায়রা মোটিভটিকে কিন্তু আবারও ঠিক করার কাজ চলছে। যে অংশটি আগুনে পুড়ে গিয়েছিল সেই অংশটি কিন্তু এখন পুরোপুরি ঠিক করে কাঠামো দাঁড় করানো হয়েছে এবং এখানে যারা কাজ করছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু কাল সকালেই মঙ্গল শোভাযাত্রা সেহেতু আজকের মধ্যেই তারা আসলে রং করার কাজ শেষ করে ফেলবেন এবং কাঠের বাঘ, ইলিশ মাছ এবং 36শে জুলাই টাইপোগ্রাফির যে কাজ আমরা দেখছি সেটি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এবং এই 3টি মোটিভের রং করার কাজও কিন্তু প্রায় শেষের পথে, যার মধ্যে বাঘ এবং ইলিশের যে মোটিভ আমরা দেখছি তা একেবারেই রং করার কাজ শেষ হয়েছে এবং এখানে যারা কাজ করছেন তারা বলছেন কিন্তু এই 3টিতে শেষ মুহূর্তের তুলির আঁচড় বাকি শুধু। এর বাইরে পালকি, মুগ্ধর পানির বোতল এবং বিশেষভাবে এবারের আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়েছে ফিলিস্তিনের প্রতি যে সমর্থন সেই জায়গাকে তুলে ধরার জন্য আসলে অন্যান্য মোটিভের পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের যে লড়াই ও সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তাদের যে প্রতীক হিসেবে তরমুজের মোটিভ সামনে নিয়ে আসার কথা বলা হয়েছিল সেগুলোর কাজও কিন্তু খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছে যারা কাজ করছেন এখানে। এর বাইরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এবারের মঙ্গল শোভাযাত্রায় আমরা মাঝারি মোটিভ কিন্তু স্থান পেয়েছি 10টি সুলতানি ও মুঘল আমলের মুখোশ এবং 20টি রঙিন চরকি এবং 8টি তালপাতা সেবাই এবং এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 5টি তুহিন পাখি এবং 4টি পাখা, 20টি ঘোড়া ও লোকজ চিত্রাবলীর প্রায় 100 ফুটের ক্যানভাস এবং এখানে কিন্তু পটশিল্পের প্রায় 4টি লোকজ পটশিল্প চিত্রায়িত হচ্ছে এবং সেটির কাজও কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এবং যেহেতু আগামীকালকেই মঙ্গল শোভাযাত্রা এবং সেটিকে সামনে রেখে আসলে এখানে যারা কাজ করছেন তারা বলছেন যে রাতের মধ্যে আসলে সব ধরনের কাজ সম্পূর্ণ হবে। এই ছিল আমার কাছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শিল্পকলা একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে সেই সুর আরও প্রবল হয়ে ওঠে বৈশাখের আগমনে। ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ আসে এক নবজাগরণের প্রতীক হয়ে। এবছর অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহেই আসছে পহেলা বৈশাখ। উৎসবের আমেজের মধ্যে জানানো হচ্ছে বদলে যাওয়ার নতুন দেশ গড়ার আহ্বান। আশরাফুল ইসলামের ক্যামেরায় উম্মে হানির প্রতিবেদন। এ যেন প্রকৃতির সুরে বাঁধা এক নতুন প্রাণ। সে সুর বাজে কখনো মেঘে, কখনো রোদে, আবার কখনো ঝড় বৃষ্টির তালে। সেই চিরন্তন সুরে জেগে ওঠা নতুন এক অধ্যায় বৈশাখ। বাংলার প্রকৃতিতে বাজছে বৈশাখের আগমনী বার্তা। গাছের পাতার ফাঁক গলে প্রখর রোদ জানান দিচ্ছে প্রকৃতি নিজেই খুলে দিয়েছে বৈশাখের দুয়ার। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে আসছে উৎসব, আসছে রং, আসছে বৈশাখ। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাই তো এবারের পহেলা বৈশাখও আসছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা। স্বৈরশাসকের পতনের পর তারই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন বছরে বাংলাদেশ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের। এবারের পহেলা বৈশাখ শুধু বাঙালির কাছে সাংস্কৃতিক মেলবন্ধন কিংবা আনন্দ শোভাযাত্রার আনন্দই নয়, এবারের পহেলা বৈশাখ বাঙালির কাছে আসছে আত্মমর্যাদা, সাহসিকতা এবং গণতন্ত্রের আরাধনার প্রতীক হিসেবে। চারদিকে উৎসবের রং, মুখে মুখে শুভেচ্ছা, কিন্তু এর মাঝে রয়েছে এক আশার বার্তা। সে বার্তা বদলে যাওয়ার নতুন দেশ গড়ে তোলার। এই বছর আমার প্রত্যাশা একটাই থাকবে, বাংলাদেশটা যাতে ভালো থাকে। দলমত নির্বিশেষে এটা হচ্ছে আমার সংস্কৃতি, আমাদের ঐতিহ্যগুলোকে রাজনীতির বাহিরে রাখতে হবে। নববর্ষের প্রতিটি দিন হোক স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জ্বল। সবার আশা এই বৈশাখ হোক প্রতিজ্ঞার, এই বৈশাখ হোক নতুন বাংলাদেশ গড়ার ভিত্তিপ্রস্তর। উম্মে
রায়হানি, সময় সংবাদ, ঢাকা। বর্ষবরণ ঘিরে পাহাড়ি জনপদ এখন উৎসবের অঞ্চল। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছর মারমা সম্প্রদায় পালন করে এই উৎসব। এবারও যা নানা আয়োজনে পালিত হবে 7 দিন ধরে। তাই মারমা পল্লীগুলোতে প্রদীপ প্রজ্বলন, পিঠা উৎসব, লোকজ মেলাসহ রয়েছে নানা আয়োজন। থাকছে সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি। মারমাদের জলকেলি উৎসবে যোগ দিতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করেন দেশি বিদেশি পর্যটকরা। এই র্যালির মাধ্যমে আমরা সাংগ্রাইকে আরো নতুন পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ করব। 2025-এ এসে যে আনন্দ অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে আমার। বছরে একবার সাংগ্রাই আসছে আর রিলিতে বের হয়ে সবার সাথে একসাথে বের হতে পারতেছি, সবার সাথে দেখা হচ্ছে। ফাগুনের পরন্ত বেলায় ফাগুয়া উৎসবে মাতলেন চা শ্রমিকরা। গান আর নৃত্যে নিজেদের জীবন কাহিনী তুলে ধরলেন তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগানে ঐতিহ্যবাহী এ উৎসবে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। শাহ ওলিদুর রহমানের তথ্য ও ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। নিজেদের সংস্কৃতির ঐতিহ্য আগলে ধরে রং বেরঙের পোশাকে এক কাতারে চা বাগানের শ্রমিকরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগান মাঠে ফাগুনের পরন্ত বেলায় হয়ে গেল ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব। ফাগুয়া বন্ধনে নাচ গানে মেতে ওঠেন এখানকার বাসিন্দারা। সনাতন ধর্মমতে ফাল্গুনের পূর্ণিমার তিথিতে একসময় শ্রীকৃষ্ণ, রাধা ও তার ভক্ত গোপিনীরা নানা রঙের হোলি ছিটিয়ে একে অপরকে রাঙিয়ে তুলতেন। সেই থেকে পালিত হয়ে আসছে এই উৎসব। আয়োজকরা জানান, আগামীতে আরো বড় আকারে এই উৎসব পালিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয় এই উৎসবকে সফল করতে সহায়তা করেছে বলে জানান জেলা প্রশাসক। 2019 সালে শ্রীমঙ্গল চা বাগান ফুলছড়া মাঠে প্রথম ফাগুয়া উৎসব উদযাপিত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। পহেলা বৈশাখ উপলক্ষে রমনায় চলছে নিরাপত্তা মহড়া। সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। দরজায় করা নাড়ছে বাঙালির একটি ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী। পহেলা বৈশাখের যে উৎসব, সেই উৎসব কিন্তু একদমই দরজায় করা নাড়ছে। তারই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা দেখছি যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা আছি রমনা বটমূলে। সেখানে কিছুক্ষণ পরে র্যাবের পক্ষ থেকে ব্রিফ করা হবে এবং সেখানে নিরাপত্তা কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে আসলে তারা ব্রিফ করবে। এবং যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে মূলত আসলে এই পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে নানামুখী আসলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই আজকে থেকে মূলত এই রমনা এলাকায় জনসাধারণের যে চলাচল সেটিও বন্ধ হয়ে যাবে এবং একই সঙ্গে উৎসব চলাকালীন সময়ে যেন কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু তারা সেই বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও কিন্তু আশপাশের এলাকায় শাহবাগ, রমনা এলাকা সহ ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এবং ডিএমপির পক্ষ থেকেও কিছুক্ষণ পরে রমনার বটমূলে ব্রিফ করে বিষয়গুলো জানানো হবে যে কী ধরনের আসলে তারা ব্যবস্থা রেখেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি নিরাপত্তা মহড়া দেওয়া হয়েছে এবং সেখানে ডগ স্কোয়াডের একটি মহড়া দেখেছি। একই সঙ্গে র্যাবের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু সেখানে সেই নিরাপত্তা মহড়াটা আমাদের দেখিয়েছেন। গণমাধ্যমের সামনে কিছুক্ষণ পরেই র্যাবের মহাপরিচালক সেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন এবং তার পরবর্তীতে ডিএমপি কমিশনার কিন্তু এই বিষয়গুলো নিয়ে জানাবেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে রমনার বটমূলের আশপাশের অঞ্চলগুলোতে প্রস্তুতিমূলক ব্যবস্থা চলছে। রমনা বটমূলের নিচে আমরা যেখানে ঠিক যে ছায়ানটের যে জায়গাটি সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে শাহবাগ সহ অত্র অঞ্চলের বিভিন্ন এলাকায় আমরা দেখছি এবং চারুকলায় আমরা দেখেছি সেখানে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবারের পহেলা বৈশাখটি আসলে অন্য যে কোনো বছরের তুলনায়, অন্য যে কোনো সময়ের তুলনায় কিছুটা ভিন্ন আঙ্গিকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে ফ্যাসিস্টের মুখ নির্মাণ করা হয়েছিল, সেটি নিয়েও
আসলে অনেক ধরনের কথা চলেছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের উপরে যে নির্যাতন চলছে, ইসরায়েলের বর্বর বাহিনী যেভাবে ফিলিস্তিন গাজাবাসীদের উপরে নির্যাতন, নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই বিষয়গুলো এবারে পহেলা বৈশাখ উৎসবে বাঙালির একটি প্রতিবাদের অংশে এই বিষয়টি থাকবে বলেও কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল রমনা বটমূল থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। তারের জঞ্জাল যেন দিন দিন বাড়ছেই। বৈদ্যুতিক খুঁটি থেকে অলিগলি সবখানে অগোছালোভাবে ঝুলছে তার। নগরবাসী বলছে, একটি দৃষ্টিনন্দন আধুনিক নগরী গড়ার ক্ষেত্রে এই তার বাধা হয়ে দাঁড়িয়েছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এমন অবস্থার জন্য দায়িত্বপ্রাপ্তরা দায় চাপাচ্ছেন একে অন্যের ঘাড়ে। এই যখন পরিস্থিতি, তখন প্রশ্ন উঠেছে, ঢাকা জুড়ে তারের জঞ্জাল আর কতকাল? বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। ঢাকা যেন তারের জঞ্জালের নগরী। অলিগলি কিংবা রাজপথে বিদ্যুতের খুঁটিতে ঝুলে আছে অসংখ্য তার। বিদ্যুতের লাইনের পাশাপাশি স্যাটেলাইট টিভির কেবল, ইন্টারনেট ও টেলিফোনের তার আগোছালোভাবে ঝুলছে সবখানে। এতে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে তো বটেই, ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও। অনেক জায়গায় আসলে এই তার যে জটলা পাকায় আছে বা এটা দেখতে খুবই খারাপ লাগে। তার ছিঁড়ে গেলে পরে মানুষের অসুবিধা, কারেন্টে শর্ট লাগে। অনেক সময় তার ছিঁড়ে পড়ে যায়, মানুষের মাথায় পড়ে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, অবাঞ্ছিত এসব তারের জঞ্জালের মধ্যে বৈদ্যুতিক সংযোগ বাদে ইন্টারনেট সংযোগের ব্রডব্যান্ড লাইন 60 থেকে 65%, কেবল নেটওয়ার্ক 15 থেকে 20% এবং অন্যান্য তার রয়েছে 10 থেকে 15%। নানা সময়ে উদ্যোগ নেওয়া হলেও তারের জঞ্জাল থেকে মুক্ত হচ্ছে না রাজধানী। এতে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। দেখতেও বিশ্রী লাগে, মানুষের চলাচল বা যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। এগুলিতে রাস্তাঘাট জাম লাগায়, আর রাস্তায় টাকমাক ঢুকতে পারে না, খুব কষ্ট হয়। একে অন্যের দিকে অভিযোগের তীর ছুঁড়ে এ সমস্যার দায় এড়ানোর চেষ্টা দায়িত্বশীলদের। 2020 সালে একটা স্টেপ নেওয়া হয়েছিল। ওই স্টেপে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ইমিডিয়েটলি যদি না সরো, তোমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফলশ্রুতিতে আসলে সেটা আমরা সাস্টেন করতে পারি নাই। তারা একটা পর্যায়ে তারা একটা কর্মবিরতিতে চলে যেতে হয়। কর্মবিরতিতে যাওয়ার ফলে কী হয়েছে, আমাদের নাগরিকরা আমাদের ইন্টারনেট ডিশ সেবা থেকে কিছুক্ষণের জন্য হলো এটা বঞ্চিত হয়েছে। বিটিআরসি বা গভর্নমেন্ট আমাকে লাইসেন্স দিয়েছে প্রায় 3000-এর মতো। এখন 3000 লাইসেন্স, সেটা ওভারহেড দিয়ে যাবে না আন্ডারগ্রাউন্ড দিয়ে যাবে, এটা আমাকে কিন্তু বলে দেয়া নেই। 100 কোম্পানি বা 200 কোম্পানি একটা নেটওয়ার্কের মাধ্যমে যে সেবাটা দিতে পারবো, তার জন্য বিটিআরসির একটা অনুমোদন সাপেক্ষে আমরা এই কেবলগুলো নামাতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু অপারেটরকে সুযোগ দেওয়ার জন্য আগের সরকার আমাদেরকে এই অ্যাক্টিভ শারীরিক অনুমোদনটা দেয়নি। এ বিষয়ে কয়েক দফা চেষ্টা করা হলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কারো বক্তব্য পাওয়া যায়নি। ঢাকার বুকে তারের এমন জঞ্জালের পিছনে উঠে এলো সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মধ্যকার সমন্বয়হীনতা এবং উদাসীনতা, যা দূর করা গেলে অচিরেই এই সমস্যা থেকে মুক্তি পাবে নগরবাসী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রমনা বটমূল সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফ করছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। হিন্দু ধর্মের যারা নেতৃস্থানীয় যারা আছেন, পূজা উদযাপন কমিটি আছে, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, তাদেরকে আশ্বস্ত করি এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এবছর খুব সুন্দরভাবে এই পূজা উৎসবটি সম্পন্ন হয়েছে আনন্দঘন পরিবেশে এবং নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপরে আপনার যতগুলি অনুষ্ঠান হয়েছে, যেমন ধরেন বিজয় দিবস, এরপরে খ্রিস্ট ধর্মদের যে বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো, প্রত্যেকটি অনুষ্ঠানেই নিরাপত্তার বিষয় এসেছে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা ইনশাল্লাহ নিরাপত্তা দিতে সক্ষম হব এবং আমরা সেইভাবে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। আপনাদেরকে ধন্যবাদ। স্তরের আপনার আমাদের তো আমরা বললামই যে বিভিন্ন এখানে আপনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ আছে, সেনাবাহিনী থাকবে এবং র্যাবের তরফ থেকে আমাদেরও মোতায়েন আছে। আমাদের আপনার ভিতরে ফুট পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। আমাদের আপনার এই এলাকাটি, এই ভেন্যুটিকে আমরা সুইপিং করব। অলরেডি সুইপিং শুরু হয়েছে, একবার করেছি এবং চূড়ান্তভাবে অনুষ্ঠান শুরুর আগে চূড়ান্তভাবে করা হবে। আমাদের ডগ স্কোয়াড আছে, বম ডিসপোজাল টিম আছে এবং সর্বধর প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। তো ইনশাল্লাহ নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। ডিজি, আপনারা তো যে কোনো এই ধরনের বড় যে কোনো ইভেন্টের অনেক আগে থেকেই প্রিকশন নেওয়া শুরু করেন, কিন্তু আমরা দেখলাম যে চারুকলায় আগুন দেওয়া হয়েছে, চারুকলার ফ্যাসিবাদ বিরোধী যেই। দেখছেন সময় সংবাদ। 1% হিস্সা না দিলেও পৌর কর হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বছরে 55 কোটি টাকা বাড়িয়ে 100 কোটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সম্মতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে বন্দর। বাড়তি পাওয়া অর্থ শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি নগরবাসীর বিনোদনে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। শাখাওয়াত টিপির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পৌর কর হিসেবে আপাতত 100 কোটি টাকা দিতে বন্দরকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়। অবশ্য বন্দরের পক্ষ থেকেই চিঠি দিয়ে এই টাকা দিতে মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছিল। চট্টগ্রাম বন্দরের আয় থেকে 1% হিস্সার পাশাপাশি 1,40,77,000 বর্গফুট স্থাপনার জন্য বার্ষিক 160 কোটি টাকা পৌর কর দাবি করে প্রথমেই চিঠি দিয়েছিল সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের একটা দাবির প্রেক্ষিতে ওরা প্রায় 115 কোটি টাকা আমাদের কাছে চেয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি, তো এটা সহসায় আমরা আমাদের বোর্ডের সিদ্ধান্তক্রমে আমরা 100 কোটি টাকা পে করব। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বেসরকারি হোল্ডিং মিলিয়ে মাত্র 154 কোটি 86 লাখ টাকা পৌর কর আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অথচ 2024-25 অর্থ বছরে সিটি কর্পোরেশনের বাজেট হয়েছে 1981 কোটি টাকার। প্রতি অর্থ বছরে প্রায় 1000 কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ পেয়ে আসছে সিটি কর্পোরেশন। যারা সেবাগ্রহীতা সিটি কর্পোরেশনের বিপিসি, কাস্টমস কর্তৃপক্ষ এবং আনুষঙ্গিক অন্যান্য যারা আছে প্রত্যেকেই যাতে বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অনুসরণ করে সিটি কর্পোরেশনের প্রাপ্য ট্যাক্সগুলো পাওনাগুলো যাতে যথাসময়ে দিয়ে দেয়। আপাতত 100 কোটি টাকা পেয়ে সন্তুষ্ট হলো সিটি কর্পোরেশন। শেষ পর্যন্ত 160 কোটি টাকা আদায়ের অপেক্ষায় রয়েছে। তবে বন্দরের কাছ থেকে পাওয়া বাড়তি 55 কোটি টাকা শিক্ষা, স্বাস্থ্য খাত এবং নগরবাসীর বিনোদনে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সিটি মেয়র। এটা শিক্ষা, স্বাস্থ্য খাত এবং অন্যান্য বিভিন্ন ধরনের জনগণের যে বিনোদনমূলক যে অংশগুলো আছে, পার্ক বলেন, ওয়াকওয়ে বলেন, এগুলোতে আমরা চিন্তা ভাবনা করছি এই টাকাগুলো কিছুটা ইনভেস্ট করতে। এই টাকাগুলো সবকিছু জনগণের জন্য ব্যয় করা হবে। পর্যায়ক্রমে কাস্টম হাউস, শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকেও পৌর কর বাবদ ন্যায্য হিস্সা আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র। বন্দরের মতো সরকারি অন্যান্য সেবাগ্রহীতা সংস্থাগুলো যথাযথ পৌর কর পরিশোধ করলে নাগরিক সুবিধা নিশ্চিত হবে এই নগরীর বাসিন্দাদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ। নারী বিশ্বকাপ কোয়ালিফায়ারে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। প্রথম ম্যাচে রেকর্ড জয়ে দারুণ ছন্দে আছে টাইগ্রেস। গেল ম্যাচে 126 স্ট্রাইক রেটে ব্যাট করা টাইগ্রেস ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির ওপর এ ম্যাচেও থাকবে গুরু দায়িত্ব। গেল ম্যাচে অপরাজিত 94 রান করা অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তাকেও নিতে হবে দায়িত্ব। বোলিংয়ে ফাহিমা জান্নাতুল দারুণ বোলিং করেছেন। তাছাড়া পেসার মারুফার সঙ্গে নাহিদও আছেন ছন্দে। অবশ্য আইরিশদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রানের মধ্যে আছেন তাদের দুই ব্যাটার গ্যারি লুইস এবং অ্যামি হান্টার। টাইগ্রেস বোলারদের চ্যালেঞ্জ জানাতে চাইবে তারাও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরনো বছর। বাংলা নববর্ষ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। সাংগ্রাই উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ। ফাগুয়ায় মাতলেন চা শ্রমিকরা। ঢাকা যেন তারের জঞ্জাল। বৈদ্যুতিক খুঁটি থেকে অলিগলি সবখানে ঝুলছে। রাজধানী হারাচ্ছে সৌন্দর্য, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।